ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমি কালকে তোমাদের বলেছিলাম যে আমরা 60 অবধি 2017 সালের কোশ্চেনগুলো সলভ করেছি। তো বাদবাকি আমাদের 61 থেকে 80 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, তো সেইগুলো আমরা আজকে ডিসকাশনের মাধ্যমে সলভ করব। তাহলে শুরু করা যাক। দেখো 61 নাম্বার কোশ্চেনে কি আছে, ভোপাল গ্যাস ট্র্যাজেডি অকার ডিউ টু লিকেজ অফ। অপশনগুলো এমআইসি, ডিডিটি, সালফার ডাইঅক্সাইড, ডাইঅক্সিন। তাহলে আমরা জানি যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি আমাদের ভারতবর্ষের একটা মানে ভারতবর্ষের ইতিহাসে বলা যেতে পারে যেটা একটা ভয়ানক একটা বিপর্যয় ঘটেছিল, যেটা হচ্ছে একটা হিউম্যান মেড বা ম্যান মেড একটা ডিজাস্টার বলা যেতে পারে। এবং সেটা হয়েছিল কোথায়? মধ্যপ্রদেশের ভোপাল শহরে। এবং সেখানে একটা কারখানা ছিল, যেখানে একটা পেস্টিসাইড তৈরির কারখানা, নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইড। এই ইউনিয়ন কার্বাইডের এই কারখানা থেকে একটা গ্যাস মানে অ্যাক্সিডেন্টালি সেটা লিক হয় এবং তার ফলে বহু লোকের মৃত্যু হয়। তো সেই গ্যাসটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, বা সংক্ষেপে তাকে আমরা এমআইসি বলে থাকি। এবং এই ঘটনাটা কবে ঘটেছিল? এটা 1984-এ ঘটেছিল, 3 ডিসেম্বর। মনে রাখবে তাহলে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি কোন গ্যাসের জন্য হয়েছিল, মানে কোন বিষাক্ত জিনিসের জন্য হয়েছিল, যেটা বলা হয়েছে কোন জিনিসের লিকেজের জন্য, তো সেটা হচ্ছে এমআইসি। নেক্সট দেখো 62 কোশ্চেনটা কি বলা হচ্ছে, যে অয়েল ইন ওয়াটার কজেস ফিশ টু ডাই বাই এফেক্টিং গিলস, স্কেলস, আইস এবং নান অফ দিস। তাহলে এখানে অ্যান্সার হবে কি, যদি জলের মধ্যে তেল থাকে, আমরা জানি অয়েল পলিউশন হতে পারে। অয়েল বিশেষ করে যখন তেলের কূপগুলো থেকে তেল তোলা হয়, তো সেই সময় যদি জলে তেলটা অনেক সময় মেশে এবং তার ফলে দেখা যায় যে জলে যে সমস্ত মাছ ইত্যাদি রয়েছে সেগুলি মারা যায়। তো কি কারণে এটা যায়? তাদের কারণ হচ্ছে এফেক্টিং গিলস, অর্থাৎ মাছের যে গিলস গুলো আছে সেইখানে যদি তেলটা কি করে এফেক্ট করে এবং তার ফলে মাছগুলি মারা যায়। তো এটা সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, গিলস। নেক্সট দেখো 63 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, ইন ইকোসিস্টেম দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রফিক লেভেল টু নেক্সট ট্রফিক লেভেল ইজ। তাহলে এটা আবার একটা ইকোসিস্টেমের কোশ্চেন। তো আমরা জানি যে ইকোসিস্টেমে এনার্জি ফ্লো ঘটনাটা তোমাদের ভালো করে জানা আছে নিশ্চয়ই, যে একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে কি হয়, এনার্জি ট্রান্সফার হয় কিভাবে? মানে খাদ্য এবং খাদকের সম্পর্ক, যেটা তার মাধ্যমে। অর্থাৎ উৎপাদক বা প্রডিউসারকে কে খাচ্ছে? প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমারকে সেকেন্ডারি, সেকেন্ডারিকে টার্সিয়ারি কনজিউমার। তো এইভাবে কি হচ্ছে, একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে এনার্জি ট্রান্সফার হচ্ছে। এটাকে আমরা এনার্জি ফ্লো বলে থাকি। এই এনার্জি ট্রান্সফারটা একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে কত পার্সেন্ট হয়? তো সেখানে আমাদের অপশন আছে 90%, 50%, 10%, 40%। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে 10%। অর্থাৎ প্রত্যেকটি ট্রফিক লেভেলে মাত্র 10% করে এনার্জি ট্রান্সফার হয়, আর 90% এনার্জি কিন্তু লস্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, 10%। আচ্ছা 64-এ কোশ্চেনটা হচ্ছে, মেজর কজ অফ ওজোন ডিপ্লেশন ইজ ডিউ টু হুইচ কেমিক্যাল? পলিফেনলস, ক্লোরোফ্লুরোকার্বনস, ডাইঅক্সিন, রেয়ন। ওজোন ডিপ্লেশন কোন কেমিক্যালের জন্য হয়? কোন কেমিক্যালের কারণে এটা হয়? তো ওজোন ডিপ্লেশন আমরা ওজোন কোথায় থাকে জানবো, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন থাকে সেই ওজোনের কথা বলা হচ্ছে। এবং এই ওজোন স্তরে আমরা জানি ওজোন স্তরটা ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, যাকে আমরা ওজোন ডিপ্লেশন বলি, বা ওজোন হোল বা ওজোন স্তরে ছিদ্রও আমরা বলে থাকি। তো এটা যে বিশেষ কেমিক্যালের জন্য এই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন নামে একটা গ্যাস আছে, এবং সেটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে দেখা যাচ্ছে সেটা ওজোনটাকে কি করছে, ওজোনের ডিপ্লেশন ঘটাচ্ছে বা ওজোন স্তরটাকে পাতলা করে দিচ্ছে। তাহলে এখানে অপশন বি কারেক্ট হচ্ছে, অপশন বি, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট দেখো 65 কোশ্চেন, দ্য ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক ইজ মেজার্ড ইন, এ হচ্ছে বিউফোর্ড স্কেল,
বি রিক্টার স্কেল, সি মো স্কেল, ডি জুল। ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক, ঠিক আছে, আর্থকোয়েকের যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটাকে কোন স্কেলে মেজার করা হয়? তাহলে এটা সঠিক অ্যান্সার কি? অপশন বি, রিক্টার স্কেল। এটা নিশ্চয়ই তোমরা জানো যে রিক্টার স্কেলের মাধ্যমে আমরা আর্থকোয়েকের মানে এই স্কেল দিয়ে আমাদের মাপা হয় আর্থকোয়েকের ইন্টেন্সিটিটা। কিন্তু যদি তোমাদের প্রশ্ন হয় এখানে একটু জেনে রাখা ভালো যে যদি কোন ইনস্ট্রুমেন্টে আমরা আর্থকোয়েকের ম্যাগনিটিউড মাপি, আর রিক্টার স্কেলে তো তার ইন্টেন্সিটি মাপা হয় ঠিকই, কিন্তু কোন যন্ত্রের সাহায্যে যদি মাপা হয় বলা হয় তাহলে কিন্তু অ্যান্সার মানে সেক্ষেত্রে সিসমোগ্রাফ বলে বলবে যে একটা যন্ত্র আছে, সেই সিসমোগ্রাফ যন্ত্রে কিন্তু আমরা আর্থকোয়েক মেপে থাকি। আর যে স্কেলের মাধ্যমে মাপা হয় সেটাকে বলা হচ্ছে রিক্টার স্কেল। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। 66 দেখো, কেমিক্যাল or agent that cause cancer is called, chemical or agent that cause cancer is called, অপশনগুলি হচ্ছে কার্সিনোজেনিক, মিউটাজেনিক, টেরাটোজেনিক, নিউরোটক্সিন। আচ্ছা, যে কেমিক্যাল ক্যান্সার ঘটায়, ক্যান্সার রোগ সৃষ্টি করে, তাদেরকে আমরা কি বলি? কার্সিনোজেনিক বলা হয়। অপশন এ হচ্ছে কার্সিনোজেনিক, এটাই রাইট অ্যান্সার। Next 67, দেখো, the 3R principle in waste management involve reduce, regain, reuse, reduce, reuse, recycle, reduce, reform, reset, reduce, retain, regain। তাহলে আমরা 3R principle in waste management মানে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আবর্জনাগুলোকে আমরা কিভাবে তাকে ব্যবস্থাপনা করা হবে সেটা তিনটে আর এর মাধ্যমে নীতি বলা হয়। 3R প্রিন্সিপাল বা 3R নীতি যেটা বলছি সেটাতে আমরা কি জানি, প্রথমে ওয়েস্টটাকে কমাতে হবে, তারপর কি করতে হবে যে ওয়েস্টটাকে আমরা ওয়েস্ট, প্রথম স্টেপ হচ্ছে ওয়েস্টটাকে কমানো, দ্বিতীয় স্টেপ হচ্ছে যদি যেটাকে আমরা ফেলে দেবো মনে করছি সেটা যদি ফেলে না দিয়ে আমরা যদি পুনরায় ব্যবহার করি তাকে সেইটা, আর 3 নম্বর যেটা হচ্ছে যে কোনো আবর্জনাকে সেটাকে যদি আমরা কি করি, কোনো একটু প্রসেসিং এর মাধ্যমে সেটাকে আবার পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয়, সেটাকে বলা হচ্ছে রিসাইকেল। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, যেখানে বলা হচ্ছে রিডিউস, রিউজ এন্ড রিসাইকেল। তাহলে 3R প্রিন্সিপাল ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে কি? রিডিউস, রিউজ এন্ড রিসাইকেল। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট 68 দেখো, বার্থ রেট ইজ কল্ড, অপশনগুলি মর্টালিটি, ভাইটাল ইন্ডেক্স, ন্যাটালিটি, ভায়াবিলিটি। বার্থ রেট মানে জন্মহার, জন্মহারকে কি বলা হয়? জন্মহারকে বলা হয় ন্যাটালিটি। মনে রাখবে, জন্মহার বা বার্থ রেটকে বলা হয় ন্যাটালিটি। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে ন্যাটালিটি। 69 দেখো, ইন ভিয়েনা World Conference on Human Rights 1993 emphasis was laid for developing countries on political rights, economic rights, civil rights and cultural rights। তাহলে ভিয়েনাতে ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল অন হিউম্যান রাইটস 1993 তে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু মানে ডেভেলপিং কান্ট্রিগুলো, যে দেশগুলো উন্নয়নশীল অর্থাৎ বলতে পারো যে এখনো উন্নত হয়নি, যাকে আমরা উন্নত দেশ বলতে পারি না, উন্নয়নশীল বলছি, তো সেই ডেভেলপিং কান্ট্রির জন্য কিন্তু তারা যে হিউম্যান রাইটসে তারা কিসের উপর বেশি জোর দিয়েছিল? তারা জোর দিয়েছিল ইকোনমিক রাইটস এর উপরে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে আমাদের এখানে কি, যে ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপ কান্ট্রি এই দুটোর কিন্তু এই যে হিউম্যান রাইটস এর বিষয়টা কিন্তু এক একটার এই মানে ক্যাটাগরির কান্ট্রিতে হিউম্যান রাইটস এর বিষয়টার এক একটা বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত দেশগুলো মানে অলরেডি উন্নত সেই সব দেশে কিন্তু ইকোনমিক রাইটস বা সোশ্যাল রাইটস এগুলো কিন্তু অলরেডি তাদের রয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে যে হিউম্যান রাইটস এর ক্ষেত্রে সেখানে গুরুত্ব পাবে কোনটা? সেখানে গুরুত্ব পাবে সিভিল রাইটস, সেখানে গুরুত্ব পাবে পলিটিক্যাল রাইটস। কিন্তু যে দেশগুলো এখনো সেইভাবে উন্নত নয়, অর্থাৎ উন্নয়নশীল যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু তাদের কিন্তু এখনো বেসিক যে নিডস গুলো সেগুলোই এখনো পূরণ হয়নি, ঠিক আছে। তার জন্য তাদের জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট
তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইকোনমিক রাইটস, অর্থনৈতিক যে তাদের অধিকার সেটা কিন্তু এখন তাদের জন্য বেশি। তাহলে এখানে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে হিউম্যান রাইটস এর যে কোন জিনিসটা তারা বেশি জোর দিচ্ছে যদি আমাদের জানতে হয়, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ইকোনমিক রাইটস। ইকোনমিক রাইটসটা ডেভেলপিং কান্ট্রির জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু যদি এখানে কোশ্চেন হতো ডেভেলপ কান্ট্রি, তাহলে কিন্তু সেটা পলিটিক্যাল রাইটস বা সিভিল রাইটস তার অ্যান্সার হতো। কিন্তু যেহেতু এটা ডেভেলপিং কান্ট্রির কথা বলা হচ্ছে, তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার, ইকোনমিক রাইটস। নেক্সট দেখো, চেরনোবিল ডিজাস্টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপশন এ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস, বি ল্যান্ডস্লাইড, সি আর্থকোয়েক, ডি অ্যাসিড রেন। তাহলে চেরনোবিল ডিজাস্টার এটা হচ্ছে আর একটা বিপর্যয়ের ঘটনা পৃথিবীর ইতিহাসে, যেটা হচ্ছে পুরনো যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল, এই সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে এই চেরনোবিল বলে একটা শহর আছে, এবং এই চেরনোবিল শহরে কি হয়েছিল, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এবং এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা বাস্ট করে এবং সেটা একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার জন্যই কিন্তু আমরা এই চেরনোবিলটার কথা আমরা পড়ছি, চেরনোবিল ডিজাস্টার একেই বলা হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে বুঝতেই পারছো যে অপশন এ হবে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। তাহলে চেরনোবিল ডিজাস্টার কি হয়েছিল, সেটা হচ্ছে কিসের সঙ্গে এটা জড়িত, তাহলে এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশন হচ্ছে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, এবং মনে রাখবে এটা 1986 সালে হয়েছিল। 71 দেখো, 71 the disease fluorosis is caused by damage of one of the following parts of human body. A হচ্ছে nail and skin, B lung and liver, C teeth and bone, D হচ্ছে heart। আচ্ছা, ফ্লুরোসিস, ফ্লুরাইড থেকে এই রোগটা হয়। এই ফ্লুরোসিস যদি হয় তাহলে সেই শরীরের কোন অংশটাকে ক্ষতিগ্রস্ত করে বা এফেক্ট করে বা ড্যামেজ করে দেয়, সেটা হচ্ছে সি হবে, টিথ অ্যান্ড বোনস। ঠিক আছে, দাঁত এবং হাড় এতে কিন্তু ড্যামেজ করে ফ্লুরোসিস রোগটা। আচ্ছা, নেক্সট দেখো 72 the germs of dengue disease is caused by, অপশনগুলি দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মসকিটো। তাহলে ডেঙ্গু আমরা জানি একটা এক ধরনের জ্বর এবং এটা মশা ঘটিত। ঠিক আছে, তাহলে এটা বুঝতেই পারছো এটা মশা থেকে হয়, এবং এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি মসকিটো। তাহলে দ্য জার্মস অফ ডেঙ্গু ডিজিজ ইজ কজড বাই মসকিটো, তাহলে এটার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 73 দেখো, এনভিস জেনারেটেড ডেটাবেস অন কোস্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, অকুপেশনাল হেলথ, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এনভিসটা কি এখানে আমাদের একটু জানতে হবে। হোয়াট ইজ এনভিস? এনভিস হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম, এবং এখানে কি করা হয়, এনভায়রনমেন্ট সম্বন্ধে যাবতীয় কিছু তথ্য সংগ্রহ করা হয়। এটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের যে আমরা জানি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বর্তমান যেটা রয়েছে, তো সেখানে কিন্তু তারাই কিন্তু এই এনভিস যে ইয়েটা, তারাই এটা কি বলবো অর্গানাইজ করেছেন। এবং এই এনভিস সেন্টারগুলো মানে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন পলিউশন কন্ট্রোল বোর্ড, এই সমস্ত জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে এই এনভিস সেন্টারগুলো আছে, এবং এই বিভিন্ন এনভিস সেন্টার বা এনভায়রনমেন্টাল ইনফরমেশন সেন্টারগুলো তারা এক একটা সেন্টার এক একটা বিষয় নিয়ে তারা কাজ করে, এবং কাজ করে বলতে সেই বিষয়ের উপর তারা তথ্য সংগ্রহ করে এবং সেটাকে আপডেট করে, নলেজটাকে কন্টিনিউ আপডেট করে। তো এইভাবে একটা এনভায়রনমেন্টের বিরাট বড় একটা ডেটাবেস গড়ে উঠেছে, তো সেটাকে আমরা বলি এনভিস। তাহলে এখানে কি বলা হচ্ছে, এনভিস জেনারেটেড ডেটাবেস অন কোস্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, অকুপেশনাল হেলথ, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, অর্থাৎ কোস্টাল ইকোলজি মানে হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের যে ইকোলজি বা বাস্তুতন্ত্র, বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য, অকুপেশনাল হেলথ অর্থাৎ অকুপেশনাল হেলথ বলতে যে বিভিন্ন অকুপেশনে যারা যুক্ত আছেন তাদের মধ্যে অনেক ধরনের এই অকুপেশনের জন্য কিছু কিছু রোগ দেখা যায়। যেমন আমরা এয়ার পলিউশনের সময় পড়েছিলাম যে ধরো যারা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের লাং ক্যান্সার,
তারপরে শ্বাসকষ্টজনিত বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিজিজ তাদের হয়। তো এরকম অকুপেশনাল রিলেটেড যে সমস্ত হেলথ হ্যাজার্ড গুলো সেটাকে আমরা বলি অকুপেশনাল হেলথ। তো এইগুলো কিন্তু সব এনভায়রনমেন্টের মধ্যেই তিনটে পড়ছে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এনভিস সেন্টার এই সবগুলোর উপরেই ইনফরমেশন সংগ্রহ করে। শুধু এই তিনটা নয়, আরো অনেক বিষয় আছে যার উপরে এনভিস তাদের ইনফরমেশন কালেক্ট করে রাখে। তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট 74 দেখো, which of the following gases has maximum contribution to enhance greenhouse effect? তাহলে অপশন আছে সিএফসি, মিথেন, কার্বন ডাই অক্সাইড এন্ড নাইট্রাস অক্সাইড। তাহলে এখানে কোশ্চেনটা বলা হয়েছে কি, which of the following gases has maximum contribution to enhance greenhouse effect? তাহলে এই গ্যাসগুলো যে তোমাদের চারটে গ্যাসের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে কোন গ্যাসটা সব থেকে বেশি অবদান আছে গ্রিন হাউস এফেক্টের বাড়ানোর জন্য, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং করার জন্য। গ্রিন হাউস এফেক্ট তো জানোই, গ্রিন হাউস এফেক্ট যে বাড়লেই আমাদের গ্লোবাল ওয়ার্মিং ঘটনাটা ঘটে বা বিশ্ব উষ্ণায়ন হয়। তো বিশ্ব উষ্ণায়ন জন্য বা গ্রিন হাউস এফেক্টটাকে বাড়িয়ে তোলার জন্য কোন গ্যাসটা সব থেকে বেশি দায়ী, এইটাই এই কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চিত যে সিএফসি, মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এগুলো সবই কিন্তু গ্রিন হাউস গ্যাস। তার মধ্যে সিএফসিটা হচ্ছে ম্যানমেড গ্যাস, আর বাদ বাকিগুলি হচ্ছে ন্যাচারাল থাকে আমাদের পৃথিবীতে। তো সবগুলোই যেহেতু গ্রিন হাউস গ্যাস, তো আমাদের জানতে হবে যে কোনটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে রাইট অ্যান্সার, যে সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে গ্রিন হাউস এফেক্টটাকে বাড়িয়ে তোলার জন্য, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 75 এর কোশ্চেন হচ্ছে, ইন 1971 where was the international conference on wetland conservation held? তাহলে 1971 সালে কোন জায়গায় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়েটল্যান্ড কনজারভেশন, জলাভূমিকে সংরক্ষণ করার জন্য কোথায় আন্তর্জাতিক কনফারেন্স হয়েছিল 1971 সালে? অপশনগুলো হচ্ছে রামসাগর, রামসার, স্টকহোম, ব্রাজিল। তাহলে আমরা যখন বায়োডাইভার্সিটি পড়েছি তখন আমরা দেখেছি যে ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য 1971-এ একটা কনফারেন্স হয়েছিল, এবং সেটাকে বলা হয়, কি বলা হয়েছিল, রামসার কনভেনশন। রামসার কনভেনশন তাহলে কোথায় হয়েছিল? এটা রামসারে হয়েছিল। রামসারটা কোথায়? ইরানে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়েটল্যান্ড কনজারভেশন সেটা হয়েছিল 1971 সালে রামসার। রামসারটা কোথায়? রামসার ইরানে। এবং এটাকে আমরা রামসার কনভেনশনও বলা হয়ে থাকে। 76 হচ্ছে, রেন ওয়াটার হারভেস্টিং ইজ ওয়ান টাইপ অফ ওয়েটল্যান্ড কনজারভেশন, ওয়াটার কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন, বায়োস্ফিয়ার কনজারভেশন। তাহলে রেন ওয়াটার হারভেস্টিং মানে হচ্ছে বৃষ্টির জলকে সঞ্চয় করা এবং তার ব্যবহার করা, এটাকে আমরা রেন ওয়াটার হারভেস্টিং বলি। তাহলে এটা কি? ওয়েটল্যান্ড কনজারভেশন, না ওয়াটার কনজারভেশন, না ফরেস্ট কনজারভেশন, না বায়োস্ফিয়ার কনজারভেশন? তাহলে এখানে কি আমরা কেন রেন ওয়াটার হারভেস্টিং করি? তাহলে আমরা কিসের জন্য করি এটা আমরা জানতে পারলেই কোশ্চেনের উত্তর দেওয়া যাবে। যে রেন ওয়াটার হারভেস্টিং করা হয় এই জন্যই যাতে আমাদের জলটাকে সংরক্ষণ করা হয়। যে আমাদের পানীয় যে জল, ঠিক আছে, যে ড্রিঙ্কেবল পোর্টেবল যে ওয়াটারটা, সেই ওয়াটারটাকে আমরা কি করতে চাই? আমরা সেটাকে রক্ষা করতে চাই, সেটাকে আমরা সংরক্ষণ করতে চাই। তার জন্য আমরা কি করছি? বৃষ্টির জল ধরে আমরা বৃষ্টির জলের যে জমছে সেই জমা জলটা দিয়ে আমরা যদি কাজ করি, অন্যান্য বিভিন্ন কাজ, মানে বিভিন্ন কাজ বলতে আমি বলতে চাইছি যে পানীয় জল ছাড়া অন্যান্য যে কাজগুলো, জলের কাজ, সেই কাজগুলো আমরা কিন্তু রেন ওয়াটার দিয়ে করতে পারি। তার ফলে কি হবে? আমরা আলটিমেটলি কি করতে পারবো? ওয়াটার কনজারভেশন করতে পারবো। তাহলে রেন ওয়াটার হারভেস্টিং ইজ ওয়ান টাইপ অফ ওয়াটার কনজারভেশন। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়াটার কনজারভেশন। 77 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কজ অফ আর্থকোয়েক? আর্থকোয়েকের মূল কারণটা কি? তাহলে অপশনগুলি টেকটনিক প্লেট মুভমেন্ট, ভলক্যানিক ইরাপশন, মাইনিং এন্ড অয়েল ড্রিলিং, অল অফ দ্য অ্যাবভ।
তাহলে কোশ্চেনটা হচ্ছে যে কোন কারণে হয় ভূমিকম্প। তো এখানে বলা হয়েছে প্রথমটা দেখো টেকটনিক প্লেট মুভমেন্ট। আমরা জানি টেকটনিক প্লেট গুলো যখন মুভমেন্ট করে তখন ভূমিকম্প হয়, তাহলে এটা সঠিকই আছে। আবার ভলক্যানিক যখন ইরাপশন হয়, অর্থাৎ আগ্নেয়গিরি যখন জেগে ওঠে, আগ্নেয়গিরি থেকে উদগীরণ হয়, ইরাপশন হয়, তখনও ভূমিকম্প হয়। এছাড়া মাইনিং আর অয়েল ড্রিলিং এর সময়ও কিন্তু ভূমিকম্প হয়। তাহলে সবগুলো যেহেতু সঠিক, তার জন্য এখানে কারেক্ট অপশন হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে আর্থকোয়েকের এই সবগুলোই আর্থকোয়েকের কারণ হতে পারে। ঠিক আছে, নেক্সট 78 দেখো, ল্যান্ডস্লাইড ক্যান বি প্রিভেন্টেড বাই রক বোল্টিং, সয়েল নেলিং, বিল্ডিং ড্যামস এন্ড বোথ এ এন্ড বি। ঠিক আছে, তাহলে ল্যান্ডস্লাইডটাকে আমরা কি করে আটকাতে পারি? ল্যান্ডস্লাইডটাকে আমরা, ল্যান্ডস্লাইড বলতে আমরা কি বলছি? ধসনামা। আমরা ধসনামা জানি যে বিশেষ করে পাহাড়ি জায়গায় অঞ্চলে এই ধরনের ঘটনা হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে? রক বোল্টিং, রক বোল্টিং একটা পদ্ধতি, আর একটা হচ্ছে সয়েল নেলিংও আর একটা পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে কিন্তু এই দুটো পদ্ধতিতে কিন্তু ল্যান্ডস্লাইডটাকে বন্ধ করা যায় বা ল্যান্ডস্লাইডটাকে আটকানো যায়। তাহলে সেইটাকে, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে বোথ এ এন্ড বি, রক বোল্টিং এন্ড সয়েল নেলিং। Next দেখো 79, the deadliest tsunami in recorded history took place 26 December 2004, 26 December 2000, 15 November 1990, 15 December 1999। তাহলে আমাদের মোটামুটি জানা ইতিহাসে ডেডলিয়েস্ট সুনামি, মানে ভয়ঙ্কর যে সুনামি, সেটা কবে হয়েছিল সেটা জানতে চাওয়া হচ্ছে, ডেট সহ। তাহলে এটা জেনে রাখো, 2004 সালের 26শে ডিসেম্বর একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল। সেটা কবে? 26শে ডিসেম্বর 2004, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 80 নাম্বার, লাস্ট কোশ্চেন। চিপকো মুভমেন্ট ওয়াজ অকার্ড ইন। চিপকো মুভমেন্ট তোমরা বুঝেছো নিশ্চয়ই, যে এটা ফরেস্ট কনজারভেশনের জন্য সাধারণ মানুষ একটা আন্দোলন করেছিলেন। তো সেই আন্দোলনের নাম হচ্ছে চিপকো মুভমেন্ট, যেখানে বিশেষ করে মহিলারা এটাতে এগিয়ে এসেছিলেন এবং তারা গাছগুলোকে জড়িয়ে ধরছিলেন যাতে গাছগুলোকে না কাটা হয়। এবং যারা কন্ট্রাক্টরের লোকেরা আসছিল, কিন্তু তারা কিন্তু গাছ না কেটেই তাদের ফিরে যেতে হয়েছিল। এবং তাদের এই যে অভিনব যে আন্দোলন, যে ইউনিক যে মুভমেন্ট, তার ফলে কিন্তু গভর্নমেন্টও কিন্তু কি করেছিল, যে ওই ফরেস্টটাকে কাটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। এবং এটা হচ্ছে একটা বিরাট সাফল্যের কাহিনী। চিপকো মুভমেন্ট ইজ ভেরি সাকসেসফুল। এবং কোথায় হয়েছিল এটা, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো কোন কোন জায়গা বলা হয়েছে: সাইলেন্ট ভ্যালি কেরালা, সুন্দরবন এরিয়া ইন বেঙ্গল, মানসবল এরিয়া ইন কাশ্মীর, তেরি গারওয়াল অফ উত্তরাখণ্ড। তাহলে এটা হবে রাইট অ্যান্সার হচ্ছে ডি, তেরি গারওয়াল অফ উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে তোমাদের 2017 সালে যে এমবিবি ইউনিভার্সিটিতে যে এইসিসি ইভিএস এর কোশ্চেন, এটা সম্পূর্ণরূপেই আমরা সলভ করে ফেলেছি। আর এটার আগে আমি 60টা 1 থেকে 60 পর্যন্ত কোশ্চেনের আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি। তো তোমরা যারা ওইটা দেখোনি, আমি এই ভিডিওটার নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি সেটারও লিংক দিয়ে দেবো, যাতে তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে 1 থেকে 60 পর্যন্ত ভিডিওটা তোমরা ওই লিংকে গেলে দেখে নিতে পারবে। তো ওখানে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। এর পরবর্তী আমি যেটা তোমাদের আরেকটি ভিডিও আনবো, সেটা হচ্ছে 2018 সালের যে কোশ্চেনটা হয়েছে সেইটা আমরা এরপরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই।